বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আসন্ন নির্বাচনের ফলাফল ঘোষণার আগে অন্তত 50% ইভিএম এর ফলাফলকে ভিভিপ্যাটের সঙ্গে ক্রস চেক করতে হবে। নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আসন্ন নির্বাচনের ফলাফল ঘোষণার আগে অন্তত 50% ইভিএম এর ফলাফলকে ভিভিপ্যাটের সঙ্গে ক্রস চেক করতে হবে। নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ইভিএম নিয়ে সুপ্রিম কোর্ট 21টি আলাদা রাজনৈতিক দলের যৌথ আবেদনের শুনানিতে নির্বাচন কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত। আগামী 25 মার্চ পরবর্তী শুনানি। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ কমিশনকে একজন সিনিয়র অফিসার নিয়োগ করে আদালতকে সাহায্য করতে বলেছে। রাজনৈতিক দলগুলোর দাবি অন্তত 50% ইভিএম খতিয়ে দেখতে হবে। যেখানে ভিভিপ্যাট ব্যবহার হচ্ছে তাও খতিয়ে দেখে যাচাই করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চলতি বছরের শেষে জিবি হাসপাতালে শুরু হবে হৃদরোগের অস্ত্রোপচার। জিবি হাসপাতালের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এমনটাই বললেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। চলতি বছরের শেষে জিবি হাসপাতালে শুরু হবে হৃদরোগের অস্ত্রোপচার। জিবি হাসপাতালে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এমনটাই বললেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে শুক্রবার চিকিৎসক ওম স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠকে মিলিত হন। দুর্বলতাগুলো চিহ্নিত করে আগামী দিনে তা কাটিয়ে ওঠার বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। স্বাস্থ্যমন্ত্রী নিউরোসার্জিক্যাল ইউনিটকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। ভোটের মাসে আরও বেশি করে রক্তদান শিবিরের আয়োজনের উপর তিনি গুরুত্ব দেন। হাসপাতালের সার্ভিস কোথায় কোথায় কী দুর্বলতা রয়েছে, আরও কীভাবে বেটার ইমপ্রুভমেন্ট করে মানুষকে পরিষেবা আরও বেটার পরিষেবা দেওয়া যায়, দুর্বলতার দিকগুলো চিহ্নিত করা, আরও সহজ এবং সরলীকরণ। যেরকম ধরুন আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হচ্ছে, পরিকাঠামোগত বিভিন্ন দিক দিয়ে চেঞ্জ আসছে। তো মফস্বলে একটা পেশেন্ট আসলে পরে সে কোথায় যাবে, কি করবে না করবে, সঠিক প্রচুর সময় দিতে হচ্ছে এখানটা। তো এখানে এই জিনিসটা আমার প্রচুর এসছে, এটাকে কীভাবে কাটিয়ে ওঠা যায়, নিউরোসার্জারি ডিপার্টমেন্টকে আরেকটু কীভাবে স্ট্রেংথেন করা যায়, ওষুধপত্র থাকা সত্ত্বেও আমাদের সঠিক মজুতের স্টকটা আমরা কম্পিউটারে এখনও করছি না। এটাকে সব ডিপার্টমেন্টের কাছে এই হসপিটালের আওতার মধ্যে এনে সব ডিপার্টমেন্টের কাছে ওষুধের স্টকটা কী রয়েছে এবং ওষুধ যাতে ওখান থেকে স্টোর থেকে এনে মানুষকে অযথা প্রেসক্রাইব না করে এই ওষুধগুলো যেন মানুষকে দেওয়া যায়, এই প্রসেসটা ত্বরান্বিত করা। এই সমস্ত দিকগুলো, আমাদের দুর্বলতার দিকগুলো চিহ্নিত করে যে অবজারভেশন আমার বিগত দিনগুলো পেশেন্ট থেকে, বিভিন্ন জনের কথার থেকে, আমাদের হাসপাতালে ডাক্তারবাবু, নার্স, সিস্টার, ওয়ার্ড বয় প্রত্যেকের থেকে যে ইনপুট সংগ্রহ করি, তার থেকে যেটা আমার যে ধারণা, সেই ধারণা থেকে এখানে একটা মিটিং ডেকে এটাকে আরও ইমপ্রুভ কী করে করা যায় এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ডাক্তার প্রসাদ কবে নাগাদ আসতে 20 তারিখ উনি জয়েন করছে। প্রফেসর প্রসাদ 20 তারিখ জয়েন করবে। কার্ডিয়াক সার্জারি কবে থেকে শুরু? হ্যাঁ, কার্ডিয়াক সার্জারি আমাদের আশা করি আমাদের টার্গেট হচ্ছে বছরের শেষের মধ্যে আমরা যেন অপারেশন শুরু করতে পারি। সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এটা রক্ত স্বল্পতা চলছে নির্বাচনের জন্য। হ্যাঁ, আমি তার জন্যই গতকালকে পলিটেকনিকে আমি একটা করে এসেছি এবং এপ্রিল মাসের আগামীকালও যাচ্ছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ 3টে ব্লাড ডোনেশন ক্যাম্প আমি করছি, কারণ এপ্রিল মাসটা আমাদের একটু সপ্তাহ নির্বাচনের মাস 11 এবং 18। তো আমি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ 3-4টা আমি পার্সোনালি আমি যাচ্ছি এবং আমি সকলকে আহ্বান করছি আজকেও আপনাদের মাধ্যমে যেন এই কয়েকটা মাস, এই মার্চ এবং এপ্রিল মাসটা যেন প্রচুর পরিমাণে রক্ত ক্যাম্প সংগ্রহ করতে পারি। তার জন্য ক্যাম্প করার জন্য সমস্ত সংগঠনের কাছে আবেদন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইএনপিটি। আগরতলা প্রেস ক্লাবে হয় দলের সাংগঠনিক বৈঠক। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইএনপিটি। শুক্রবার দিনভর আগরতলা প্রেস ক্লাবে হয় দলের সাংগঠনিক বৈঠক। বৈঠকে পৌরোহিত্য করেন দলের সভাপতি বিজয় কুমার রাংখল। দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানান, বৈঠকের সব বিভাগীয় কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কার্যকরী কমিটির বর্ধিত সভায় ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হয়। আসন্ন লোকসভা এবং আইএনপিটির সাংগঠনিক ব্যাপার নিয়ে আমাদের আজকে প্রেস ক্লাবে আইএনপিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই অধিবেশনে লোকসভা নির্বাচনে আইএনপিটির কী অবস্থান হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে।
আজকের অধিবেশনে বিভাগীয় কমিটির সভাপতি এবং সম্পাদকরা উপস্থিত আছেন। আমরা অধিবেশনের পরে আমাদের আজকের সিদ্ধান্তটা আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেব। কোনো পার্টির সঙ্গে কি জোট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার? সব ব্যাপারটাই আজকে ফাইনাল হবে। দিল্লি গিয়ে সেটাই আলোচনা চলছে। অধিবেশনের পরে ফাইনাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে ত্রিপুরা 2টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল পিপলস কংগ্রেস পার্টি। ত্রিপুরায় 2টি লোকসভা নির্বাচনে এবার ভোট হবে কংগ্রেস সিপিএম বিজেপির দুর্নীতি গণতন্ত্র ধ্বংস বনাম গণতন্ত্র পুনরুদ্ধার। দুর্নীতিমুক্ত পিপলস কংগ্রেস প্রার্থী প্রদীপ চক্রবর্তী পিপলস কংগ্রেস প্রার্থী হিসেবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনীত হয়েছে। রাজ্যবাসীর কাছে আবেদন রাখছে ত্রিপুরা 2টি আসনে পিপলস কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। রাজ্যবাসীর কাছে ভোট দেওয়ার আগে দুটো জিনিস অনুভূত হবে নিশ্চয়ই। কোন দলকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন, কংগ্রেস সিপিএম বিজেপি দল সম্পর্কে আপনারা জানেন। কংগ্রেস বিজেপি সিপিএম এর যারা প্রার্থী হবেন আগের বার নতুন করে তাদের বিষয়ে আপনাদের ধারণা আছে। এই প্রথম প্রদীপ চক্রবর্তীর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ত্রিপুরা কংগ্রেস নতুন দল হিসেবে এই প্রথম লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে। সর্বভারতীয় পিপুলস কংগ্রেসের ডাকে প্রেস ক্লাবে যে সভা, এই সভা মূলত পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত এবং পশ্চিম ত্রিপুরার লোকসভার সাধারণ আসনে পিপুলস কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করে। আমরা পিপুলস কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের দল গঠন হয়েছে ত্রিপুরার কংগ্রেস, সিপিএম এবং বিজেপির অপশাসনের বিরুদ্ধে। আবার এমন ব্যক্তি প্রার্থী হয়েছেন এবং আমরা প্রার্থী করেছি যার অতীতের অনেক কিছু আছে। প্রদীপ চক্রবর্তী এবং দীপ্তি হালাম দীর্ঘ 33 বছর রাজনীতির জীবনে ভূস্তর থেকে ধাপে ধাপে রাজ্যের রাজনীতিতে এসেছেন। সব দলের প্রার্থী থেকে আমাদের পিপলস কংগ্রেসের প্রার্থী প্রদীপ চক্রবর্তী এবং দীপ্তি হালাম রাজনৈতিক দিক দিয়ে এবং সততার দিকে 1 নম্বরে আসেন। তাই ত্রিপুরার গণতন্ত্র আমরা অনুরোধ করব আজকে আমাদের দলকে সহযোগিতা করার জন্য এবং আগামী দিনে ন্যায্য সংগ্রামের অংশীদার করার জন্য। আমরা পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে আমাদের সর্বভারতীয় সভাপতি সর্বশ্রী প্রদীপ চক্রবর্তী মহাশয়ের নাম ঘোষণা করছি এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে শ্রীমতী দীপ্তি হালাম মহোদয়ের নাম ঘোষণা করছি। বন্দে মাতরম, পিপলস কংগ্রেস জিন্দাবাদ, প্রদীপ চক্রবর্তী জিন্দাবাদ, দীপ্তি হালাম জিন্দাবাদ। আমরা যেটা বলবো আজকে এখান থেকে প্রেস ক্লাব থেকে বলছি, আমরা ওই সিপিএমের 2-3% 25 বছরের অত্যাচারী নেতাদের মতো নির্লজ্জভাবে বলবো না যে বিজেপির বিরুদ্ধে সিপিএমকে আপ জেতান। আমরা বলবো সিপিএমের প্রায় 95-96% যারা নির্যাতিত হয়েছিল সিপিএম করে 25 বছর, তাদের উদ্দেশ্যে বলবো। এবং কংগ্রেসের বর্তমানে যে 0.5% আছেন তারা শুধু ব্যক্তি স্বার্থে ত্রিপুরাবাসীকে সিপিএমের কাছে বলে দেওয়ার জন্য, টাকা রোজগারের জন্য এখানে কংগ্রেসটা করছেন। আর বিজেপি পন্থীদেরকে ভোট নিয়ে ভাগ করিয়ে সিপিএমকে ত্রিপুরা উপহার দেওয়ার চেষ্টা করছেন। তাদের কাছে বলছি না, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কংগ্রেসদের কাছে বলছি এবং লক্ষ লক্ষ সিপিএম সমর্থিতদের কাছে বলছি যে 2-3% দুর্নীতিবাজ অত্যাচারী সিপিএম নেতাদেরকে বাদ দিয়ে আপনারা বিজেপিকে রুখতে আগামী বিধানসভায় ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএমের শাসনের যে পুনরাবৃত্তি করতে চলেছে বিজেপি, এই বিজেপির বিকল্প হিসাবে লোকসভা নির্বাচন থেকে পিপলস কংগ্রেসকে সমর্থন করুন। এটাই ইতিহাস, এটাই আপনার সৃষ্টি। সারা ভারতবর্ষে যেভাবে বিভিন্ন রাজ্যে কংগ্রেস, বিজেপি, সিপিএমকে দেখার পর মানুষ নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছিল নতুন দলকে। পশ্চিমবঙ্গে আপনারা জানেন একদিন কংগ্রেস সিপিএমকে দীর্ঘদিন দেখার পর তৃণমূল কংগ্রেসকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছিল। আজকে পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম দেখার পর আবার তৃণমূল কংগ্রেসের শাসন যখন দেখছেন, ওইখানে আবার নতুনভাবে বিজেপি দলকে মানুষ চাইছে। ত্রিপুরা রাজ্য গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএমকে দেখার পর মানুষ নতুনভাবে বিজেপিকে চেয়েছিল। দিল্লিতে কংগ্রেস বিজেপিকে দীর্ঘ দশক দেখার পর নতুনভাবে ওইখানের নেতৃত্বে আম আদমি পার্টিকে মানুষ সমর্থন করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস ত্রিপুরা রাজ্যে এই নির্বাচন থেকে আগামী দিনের সূচনা করবেন। আর আমরা শুনতে পারছি এই লোকসভা নির্বাচনে নাকি বিগত জুট সময়ের মতো ওই 25 বছরের সিপিএমের মতো বিপ্লব বাবুরা বিজেপি প্রহসন করবেন। এই নির্বাচনে একজনে 20টা-25টা করে ভোট দেবেন। আমরা ওই কংগ্রেসকে এবং সিপিএমকে এবং বিপ্লব বাবুদের জানিয়ে দিতে চাই এখান থেকে আজকে এই লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
অমানবিক কলেজ কর্তৃপক্ষ মৃত পিতাকে শেষ দেখা দেখতে দিল না মেয়েকে, প্রতিবাদে টিপসে বিক্ষোভ। টিপসের পরিচালন কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। পরিচালন কমিটির খামখেয়ালিপনার কারণে মৃত্যু পথযাত্রী বাবাকে শেষ সময় দেখতে পেল না এক ছাত্রী। যদিও পরে মৃত্যুর খবর পেয়ে বিতর্ক এড়াতে তড়িঘড়ি ওই ছাত্রীকে তার নিজ বাড়ি কৈলাসহরে পাঠানোর ব্যবস্থা করতে বাধ্য হয় বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার ত্রিপুরা প্যারামেডিক্যাল সায়েন্সের ভূমিকা নিয়ে খুবই ফেটে পড়ে পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে ত্রিপুরা প্যারামেডিক্যাল কলেজ। পরিচালন কমিটি আর একাংশ শিক্ষকদের কল্যাণে কলেজের কর্মসংস্কৃতি এক প্রকার লাঠে। হোস্টেলগুলোতে চলছে অমানবিক আচরণ, ঠিকভাবে খাবার সরবরাহ করা হয় না বলে পড়ুয়ারা অভিযোগ করেছে। প্রতিবাদ করলে কিংবা সমস্যা সম্পর্কে জানালে হোস্টেল ছেড়ে দিতে বলছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে পড়ুয়ারা। পচা ও বাসি খাবার সরবরাহ করার অভিযোগ করেছে তারা। এখানেই শেষ নয়, রাত 11টার মধ্যে আলো নিভিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের প্রশ্ন, হোস্টেলের সুপারের তুগলকি আচরণে তাদের পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের অমানবিক আচরণের শিকার হলো কৈলাসহরের এক কলেজ পড়ুয়া ছাত্রী। হাসপাতালে তার বাবার সংকটজনক অবস্থা জেনেও সে শেষ সময়েও বাড়ি গিয়ে বাবাকে শেষ দেখা দেখতে পারেনি। হোস্টেল সুপার মেয়েটিকে ছুটি দেয়নি বলে পড়ুয়াদের অভিযোগ। নাম কি যে ঘটনাটা মায়ের সাথে হয়েছে? বাড়ি কোন জায়গায়? কবে ঘটনাটা হয়েছিল? ওই যে পরশুদিন থেকে শুরু হয়েছে এটা। প্রথম কবে স্ট্রোক করছিল? কবে? পরশুদিন রাত্রে থেকে শুরু হয়েছে এটা। 3 দিন ধরে চলতেছে এই জিনিসটা। 3 দিন ধরে চলতেছে। এই যে এই ঘটনাটার সঙ্গে কোন কোন স্যার জড়িত আছে? সব আছে, তারা ম্যানেজমেন্টের সব আছে, ম্যানেজমেন্টের সব আছে। তারা আমরা যদি কিছু একটা হোস্টেল ওয়ার্ডেন তো মনে এখনই তাকে সিগনেচার দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা কি কোনো হোস্টেলে এরকম নাই? মানে আমাদের হোস্টেলে মানে যতটুকু নিয়ম ঠিক আছে আমরা মানছিলাম অতটুকু ঠিক আছে, কিন্তু এইটা কোনো রুলস নাই যে রাত্রে 11টা পরে লাগে। মানে এত কলেজ থেকে যাই 5:30 বাজে যাই, মানে কলেজ থেকে যেতে যেতে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে করতে মানে 8টার সময় খাওয়ার এসে যায়, 8টা 9টা 10টা তো এমনি চলে যায় রেস্ট করতে করতে। তারপর পড়ার সময় যেই হলো আমরা তো ছোট থেকেই পড়ে আসছি রাত 2টা 3টা পর্যন্ত। আমাদের প্রবলেম আমরা কিভাবে পড়বো কিনা আমরা জানি, এটা তো তারা জানার কোনো প্রশ্ন নেই। তারা 11:30 রুলস এটা 11:30 বাজতেই লাইট অফ করে দেয়। লাইট জ্বালাতে পারে না, 11:30 অফ করে দেয়, লাইট অফ করে দেয়, কত লাইট জ্বালাতে পারে না। এখন আপনারা কি জানেন এই যে ঘটনা? এইসব রুলস আমরা মানব না। আমরা এখানে কয়েকজন আউট স্টেট আছি, আমরা এখানে ত্রিপুরার না, বাইরের। আমরা এখানে মানুষদেরকে চিনি না, আমাদের এখানে লোকাল গার্জেন কিভাবে আইবো? আমরা কারে লোকাল গার্জেন আমরা কি চিনি? আউট স্টেট থেকে আমরা মানে এখানে এসেছি, আমরা পড়ার জন্য এখানে এসেছি, কিন্তু আমরা আউট স্টেট থেকে তো আমরা তো এখানে কোনো আমাদের নেই জানাশোনা, ইনস্টিটিউটটা থেকে এসেছি, তো আমরা এখানে কিভাবে লোকাল গার্জেন বানাবো? আমরা কোথা থেকে পাবো লোকাল গার্জেন? হোস্টেলে সেদিন আমরা কমপ্লেন করেছিলাম, কমপ্লেন করার পর বলেছে বাইরের হোস্টেলগুলো তোমরা দেখো নি। আমরা 1 মান্থ হয়েছে ইন্দোর থেকে ট্রেনিং করে এসেছি, হোস্টেলে দেখেছি, ওইখানে হোস্টেলের সব নিয়ম আমরা দেখেছি, কিন্তু এইরকম ডিসকাস্টিং না। তারা কি আমাদেরকে দেখাবে যে বাইরের হোস্টেলগুলো কিরকম? এইরকম হোস্টেলগুলো দেখা নেই। আমাদের হোস্টেল ছেড়ে দিতে এটা কি আমরা লাস্ট টাইম একটা স্টেপ নিয়েছিলাম, আমরা সবাই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা আমাদের প্রবলেমগুলি কইছিলাম। তারা কলেজের মধ্যে মাধব ত্রিবেদী কইছে তোমাদের প্রবলেম আছে হোস্টেল ছেড়ে দাও। আমরা কি হোস্টেল এখানে পড়তে এসে আমাদের প্রবলেমটা আমরা কি ওদের সাথে শেয়ার করতে পারি না? তারা কিছু না কিছু একটা কই এখন কি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আপনাদের? এই বিষয় নিয়ে আপনাদের কর্তৃপক্ষের কথা হয়েছে? আমরা একবার অ্যাপ্লিকেশনে দিছিলাম, আমরা কইছিলাম এখন আজকে কথা হয়েছে? না, আমরা অলরেডি 2 বার কইরা আসছি, কোনো স্টেপ নেন এর লিগে আমরা আজকে বাউন্ড হইছি এরকম এই স্টেপটা নেওয়ার লিগে। আমাদেরকে আজকে আন্দোলনের পরে কারোর সাথে কথা হয়েছে কি আপনাদের? না, তারা আসেই তো না বাইরে, তারা যাইতেছে না, তারা সব ভিতরে ঢুকে আছে, তারা তো বাইরে আইতেছে না, তারা স্টুডেন্টদেরকে ভিতরে ঢুকাইতেছে। মেয়েটা বাড়ি যাইবো ছুটি লিয়া, একজনে কো সার্জারি, মেয়েটা বলে সার্জারি করব, তুমি কি সার্জারি করবা? তুমি বাড়ি যাইবা? অন্যদিকে পড়ুয়াদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন এক অধ্যাপক প্রতিমা নাথ। তিনি বলেন মেয়েটিকে দায়িত্ব নিয়ে কৈলাসহর পাঠানো হয়েছিল, কিন্তু তাও তার বাবার মৃত্যুর পর। তার বাবা হাসপাতালে ভর্তি জেনেও ছাত্রীটিকে ছুটি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এই অভিযোগ এড়িয়ে যান তিনি। তাদের একটা অভিযোগ করছে গত পরশুদিন রাত্রে নাকি মানে হোস্টেল ওয়ার্ড যে রয়েছে প্রকাশ নামে, প্রকাশ স্যার, ওনার কাছে গিয়ে অভিযোগ করেছিল, মানে দাবি জানিয়েছিল যে তার বাবা খুব অসুস্থ। না সেটা কিন্তু রোজিনা নিজেও বলে। আমি বলছি উনি বলেছে যে
ওনার বাবাকে শিলচর নিয়ে যাওয়া হবে। উনি নাকি বলছে যে শিলচর বা গুয়াহাটি জেনে নিয়ে যাক, তুমি গিয়ে কী করবে, তুমি কি সার্জারি করবে কি? না সেটা দেখুন, হয়তো কথা আমি জানি না ও কি বলেছে, কারণ আমি তো আর ওখানে ছিলাম না, হয়তো কথার কথায় যদি কিছু বলেও থাকে, কিন্তু এটা কিন্তু এমন নয়। বাট প্রকাশ স্যারই বলেছেন যে তুমি মেথোডোলজিটা ফলো করো, তুমি একটা অ্যাপ্লিকেশন দাও, তোমাদের ইনচার্জ ম্যাডামের থেকে সই করিয়ে নিয়ে আসো, আমি পারমিট করে দিচ্ছি, তুমি চলে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভেজালই হতো না, সেই ক্ষেত্রে ও নিজে যে কোনো ব্যবস্থা করে বাড়ি চলে যেত। কিন্তু ও যেহেতু অ্যাপ্লিকেশনটা জমা দেয়নি, এখন আমার কলেজে 1-1.5 বাচ্চা আছে, প্রত্যেকের নানান অসুবিধা থাকতে পারে প্রত্যেক দিন। এখন অ্যাপ্লিকেশন ছাড়া তো আমরা একটা রিটেন ডকুমেন্ট ছাড়া তো একটা মেয়েকে রাস্তায় বের করে দিতে পারি না, বলুন, এটাই বক্তব্য। এখন যে আন্দোলনটা করছে কি আপনাকে কিছু জেনেছেন ওদের থেকে? না এখনো কিছু জানি না, মানে ওদের আমরা বলেছি যে শান্তভাবে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে সেটা বলো, আমাদের লিখিত দাও, আমরা নিশ্চয়ই এটা লুক আফটার করব। আমাদের কলেজ একটা প্রফেশনাল কলেজ, সেই ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদের কলেজে থাকে, এটা তোমাকে ফলো আপ করতে হবে। হস্টেলে থাকা ইজ নট ম্যান্ডেটরি। এবার এক্ষেত্রে যেটা দেখা গেল যে ওরা চিৎকার করছে, তো চিৎকারে তো কোনো সমাধান হবে না, তোমরা তোমাদের এজিটেশন দাও, আমরা দেখব। সাজেশন ইজ অলওয়েজ ওয়েলকাম। এই ক্ষেত্রে ওরা সাজেশনের জায়গাতেও নেই, ওরা ডিসকাশনের জায়গাতেও নেই, ওরা মানে চিৎকারই করছে। তো এজিটেশন কতক্ষণ চলবে সেটা ওরাই জানে। আমরা তো চাইছি ওরা একটা মধ্যস্থতায় আসুক, আমরা তো ওদের এজিটেশন নিতে রাজি আছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে কিছু এসে পৌঁছায়। তারা আরও কিছু অভিযোগ করেছে কলেজের হোস্টেলের বিরুদ্ধে, খাওয়া দাওয়া নিয়ে। না শুনুন, সে হতেই পারে আজকে আমি যেই হোস্টেলে থাকে তার বিরুদ্ধে তার অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেটা তো মধ্যস্থতায় আসবে। এইভাবে চিৎকার চেঁচামেচি করে তো কলেজের রুলস রেগুলেশনস পাল্টানো যায় না, এটা আপনারাও বোঝেন। আগে অনেকবার কমপ্লেন জানানো হয়েছে, কিন্তু কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি কলেজ থেকে। না সেরকম না, আমি নিজেও হোস্টেল কমিটির মেম্বার। এই 2 সপ্তাহ হয়নি, ধরুন 7 দিন 10 দিন আগে আমরা হোস্টেল ভিজিটে গেছিলাম, সব ধরনের কমপ্লেন নিয়ে আমরা আলোচনা করেছি, এবং সেই কমপ্লেনে এরপরে আমি যেমন জিজ্ঞাসা করেছি যে আর তোমাদের কোনো কমপ্লেন আছে কিনা তোমরা বলো, কোনো কিছু ছিল না, তো কোনো কিছু ছিল না। যতগুলো কমপ্লেন ওরা দিয়েছে সবগুলো সলভড আউট। কিন্তু তারা তো বলছে যে কমপ্লেন করলে নাকি তাদেরকে ব্যাক পাইয়ে দেবো, হুমকি দেওয়া। না, কে বলেছে? এটা কোনো কথা হলো নাকি? যে ভালো পড়াশোনা করবে সে ভালো রেজাল্ট করবে, যে যা লিখবে তাতেই হবে। আমাদের ইউনিভার্সিটিতে সেমিস্টার ওয়াইজ পরীক্ষার খাতা দেখা হয়, সেখানে কোডিং অ্যান্ড ডিকোডিং এর ব্যবস্থা আছে। আমরা পার্সোনালি জানিই না কোন খাতাটা কোন স্টুডেন্টের, সেক্ষেত্রে আমি কাকে কম নাম্বার বেশি নাম্বার দেওয়ার প্রশ্নই ওঠে না। আপনি যা লিখবেন তার এগেনস্টে আপনি নাম্বার পাবেন, দ্যাটস ইট। সব মিলে শুক্রবার দিনভর উত্তাল ছিল টিপস। পড়ুয়ারা এর একটা বিহিত চেয়েছে। ছাত্রছাত্রীদের তোপের মুখে অভিযুক্ত সুপার পালিয়ে বাঁচেন, অন্যান্যরা এক প্রকার নিজেদের গুটিয়ে নেন। এই অচলাবস্থা দূর করার দাবি জানিয়েছেন অভিভাবকরাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে পড়ে মৃত্যু হলো ভাগিনা ও ভাগিনার বন্ধুর। ঘটনা ধর্মনগর লালছড়ায়। মামার বাড়িতে ঘুরতে এসে পুকুরের জলে পড়ে মৃত্যু হলো ভাগিনা ও ভাগিনার বন্ধুর। ঘটনা ধর্মনগর লালছড়ায়। ঘটনাকে ঘিরে রহস্য দেখা দিয়েছে। এই 2 বন্ধুর নাম সৌরভনাথ ও রাজদীপনাথ। আজ সকালে মামা রঞ্জিতনাথের বাড়িতে ঘুরতে আসে রাজদীপনাথ, ওর সঙ্গে আসে তার পাশের বাড়ির ছেলে সৌরভনাথ। আজ দুপুর 2টা নাগাদ এলাকার মানুষ দেখতে পায় তাদের দুজনেই দেহ পুকুরে ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে তাদের ধর্মনগর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। একই সাথে তো একজনের নাম ছিল আপনার রাজদীপনাথ, 11 বছর ছেলে, আর একজন ছিল সৌরভনাথ, 14 বছর ছেলে। ঠিক আছে, তো আনার পরে আমি এক্সামিন করি, কিন্তু দুইজনকেই মানে আমি ব্রড ডেড পাই। ঠিক আছে, তো এখানে পুলিশ ইনফরমেশন যাবে আমাদের এখান থেকে, তারপর পোস্টমর্টম করা হবে, তো বাকি প্রসিডিউর করে আস্তে আস্তে। মৃত 2 ছেলের বাড়ি কদমতলা এলাকার বড় শিব মন্দিরের পাশে। বর্তমানে তাদের দুজনের দেহ ধর্মনগর জেলা হাসপাতালে রাখা হয়েছে ময়না তদন্তের জন্য। দাদা আমাদের ফোন করা হয়েছে যে ছেলেটা মারা গেছে, বাচ্চার মায়ের ফোন করছে, আমি ধর্মনগরে আসছিলাম, গাড়ি চালক। ফোন করা যেতাম, বাচ্চাটা পুকুরে পড়ছে, গাড়ি লিয়ে যাওয়ার লেগে। তখন আমি তার বাবারে ফোন করছি, বাবাও গাড়ি ড্রাইভার। তখন ওই বাবাও গাড়ি লিয়ে গেছে, আমিও গাড়ি লিয়ে গেছি। আনার পরে তাই আমার আগে গেছে গিয়ে ধর্মনগরে যাওয়ার পরে তো ডাক্তারবাবুরা মৃত বলে 2টা বাচ্চা মারা গেছে। বাবা তো বাচ্চার বাবার নাম কি জানেননি? দিলীপনাথ। আচ্ছা, কই আসলো তারা? তার মামার বাড়ি গেছে। কোন জায়গা? লালচড়া, লালচড়া। আচ্ছা, বাবার নাম, মামার নাম কি? আমার নাম তো আমি কইতে পারবো না। পুলিশ তদন্ত নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দিলীপনাথ মামার বাড়ি আনছেন, তার দাদু একজনে, দিদা একজনে, আর নিয়ে তো ছাড়ছই, ওই ছাড়ছেন তারাও জানেন। কুকুরও শুনছি, ফোন গেছে, আমি গিয়া লইয়া আইছি মোরা। ওয়ার্ড কইতে পারতাম। মামার নাম কি? মামার নাম আছে রঞ্জিত, এরপরে অরুণ,
খটই পুরা নামটা কই না একজনের পুরা নাম ওই তিনজনের তিন নাম রঞ্জিত কি রঞ্জিত নাথ ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে চলছে নির্বাচনী প্রস্তুতি। তার এই অঙ্গ হিসেবে সোনামুড়া ডাক বাংলোতে হয় এক প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সুব্রত মজুমদার এবং ডিএলএমটির অভিমন্যু নাগ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের পাশাপাশি গোটা ত্রিপুরা রাজ্যে চলছে নির্বাচনী প্রস্তুতি। তার এই অঙ্গ হিসেবে আজ সোনামুড়া ডাক বাংলোতে হয় এক প্রশিক্ষণ শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সুব্রত মজুমদার, ডিএলএমটির অভিমন্যু নাগ। এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য ছিল নির্বাচনী প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায়, এমনকি নির্বাচনী নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। তাছাড়া এই অনুষ্ঠান সোনামুড়া মহকুমার মধ্যে আরও 7টি স্থানে অনুষ্ঠিত হচ্ছে। এই শিবির সম্পর্কে মহকুমা শাসক বলেন, এবার নির্বাচনের সি-ভিজিল মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন নির্বাচনী সমস্যাগুলো দেখা হবে। আমাদের তো পার্লামেন্ট ইলেকশন 2019 আমরা প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে পুলিং পার্সোনালদের। তো আমরা 4টা ভেন্যুতে কাজটা করছি, যেহেতু আমাদের এখানে 4টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে। কাঠালিয়ার ক্ষেত্রে আমাদের কাঠালিয়া পঞ্চায়েত সমিতির 2টা ভেন্যু রয়েছে, সোনামুড়ার ক্ষেত্রে আমাদের 2টা ভেন্যু রয়েছে, নলছড়ের ক্ষেত্রেও 2টা ভেন্যু রয়েছে এবং একটা বক্সনগরের ক্ষেত্রে বক্সনগর ব্লকে পঞ্চায়েত সমিতি হল এবং ব্লকের আরেকটা হলে 2টা ভেন্যু রয়েছে। এখানে মেনলি এবারে যে কনসেপ্ট আমাদের রয়েছে, গত অ্যাসেম্বলিতেও ছিল, যারা মাস্টার ট্রেনার থাকবেন ছোট ছোট আকারে প্রশিক্ষণের কাজ করবেন। অ্যাটলিস্ট পুলিং পার্সোনাল যারা আছেন, যাদের 45 ম্যাক্সিমাম আমাদের থাকবে, প্রত্যেকটা ট্রেনিং ভেন্যুতে ওরা পার্টিসিপেট করবেন এবং পুরো দিন ট্রেনিং হবে। সেখানে পুরো দিনে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবেন যারা ডিএমএলটি, যারা মাস্টার ট্রেনার আছেন। এবং সেখানে ইভিএমের যে হ্যান্ডস অন হবে সেকেন্ড পার্টে, একটা ইভ্যালুয়েশন আছে আমাদের প্রত্যেকটা ট্রেনিংয়ের পরে। ইভ্যালুয়েশন যে কাজটা হবে, যে ওরা কতটুকু শিখলেন সেটা ইভ্যালুয়েশন মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নে ওনারা মূল্যায়ন করে দেবেন যে ওনারা কতটুকু জানলেন। সেখানে আমাদের এই বিষয়গুলি থাকছে, যেগুলি নিউ কনসেপ্ট আমাদের ক্ষেত্রে। দিন দিন ইসিআই ওদের অভিজ্ঞতা নিরিখে কিছু কিছু নতুন জিনিস ইন্ট্রোডিউস করছে, একটা আশার দিক। আমরা ইলেকশন নিয়ে যাতে আমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে, পুলিং পার্সোনালদের যখন ওনারা পুলিং স্টেশনে যাবেন ওনারা যেন ফুললি কনফিডেন্ট নিয়ে যেতে পারেন, সেটা ইসিআই দেখছেন। আমরা আশা করছি সোনামুড়ার ক্ষেত্রে আমাদের যারা প্রশিক্ষণ দিচ্ছেন ওনারা ভালোভাবে প্রশিক্ষণ দেবেন, যাতে আগামী দিনে ওনারা যে কোনো স্টেশনে যখন যাবেন ওনারা আমরা কনফিডেন্টলি যাতে ইলেকশনটা করে আসতে পারেন, এটা আমাদের আশা থাকবে এবং আশা করি সবাই ব্যাপারে আমাদেরকে হেল্প। যেমন এখানে পোল ডে মনিটরিং সিস্টেম এসছে, SMS পদ্ধতিতে সেটা হবে। আর আরেকটা জিনিস বললাম যে আমরা ট্রেনিংয়ের পরে আমাদের ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করা হবে, মূল্যায়ন শিট আমরা দিচ্ছি, সেটাতে ওনাদের কমেন্টস লিখবেন, ওনাদের উত্তর লিখবেন, এগুলি এসছে। SMS পোল ডে মনিটরিং সিস্টেম এসছে, এই মোটামুটি এগুলি এসছে। এছাড়া সেক্টর অফিসার বা স্ট্যাটিক সার্ভেলেন্সে যারা কাজ করবেন, বিভিন্ন টিমে যারা করবেন, ওদের জন্য কিছু কিছু নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার খোয়াই জেলার জনজাতি এলাকায় বিজেপির ঘরোয়া সভা ও বিভিন্ন ধরনের সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ও বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা। সংগঠনকে শক্তিশালী করা সহ লোকসভা নির্বাচনে আবারও মোদী সরকার গড়তে প্রতিদিন চলছে প্রচার অভিযান। শুক্রবার দিনভর খোয়াই জেলার বিশেষ করে জনজাতি এলাকায় চলে ঘরোয়া সভা সহ বিভিন্ন ধরনের সভা। রামচন্দ্রঘাট ও কল্যাণপুর বিধানসভায় দিনভর বিধায়ক সহ জনজাতি নেতারা প্রচার অভিযান চালায়। বিধায়ক পিনাকি দাস চৌধুরী কল্যাণপুর এলাকার বেশ কয়েকটি জনজাতি এলাকায় উঠোন সভা করে। বিধায়ক পিনাকি দাস চৌধুরী উঠোন সভা শেষ করে দলের রামচন্দ্রঘাট মণ্ডলের সাংগঠনিক সভায় যোগ দেয়। উপস্থিত ছিলেন বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায়, মণিহার দেববর্মা, বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্যরা। মূলত রামচন্দ্রঘাট মণ্ডলের শতাধিক মোর্চাদের নিয়ে সাংগঠনিক সভা হয়। সব মিলিয়ে প্রচার অভিযানকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। বর্তমান ত্রিপুরা রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য এই নতুন সরকারের যে পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য, আমরা 1 বছরের মধ্যে যে চিত্র দেখতে পেয়েছি আয়নার মতো পরিষ্কার। জনজাতি অংশের মানুষদের উন্নয়ন করার লক্ষ্যে এই সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছে। তাকে যদি আরও তড়িৎ গতিতে উন্নয়নমুখী করতে হয়, তার জন্য সামনে যে লোকসভা নির্বাচন 2019, সেই 19 লোকসভা নির্বাচনে আমাদের যারাই আগামীকালকে হয়তো প্রার্থী হিসেবে ঘোষিত হবে, সেই প্রার্থীকে আমরা সবাই মিলে বিধানসভা নির্বাচনে যেভাবে বিরোধীদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে নতুন সরকার প্রতিষ্ঠিত করেছি, তদ্রূপ যারাই বিরোধী দলের প্রার্থী হবে তাদেরকে জমানত জব্দ করে আমাদের সরকারের, জোট সরকারের যারা প্রার্থী হবে ওই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে কেন্দ্রের মোদীজির নেতৃত্বে সরকারে একজন প্রতিনিধি হিসেবে সেখানে পাঠাবেন।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডান্স ত্রিপুরা ডান্স সিজন 5 এর প্রতিযোগী পৌশালী পালকে রাজ্য স্তরে বিজয়ী করার জন্য ওর মা রাজ্যবাসীর কাছে ভোট দেবার জন্য আবেদন জানান। পৌশালী পাল বিশালগড় অমর্ত্য সেন মডেল স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। বাবা রাজীব পাল বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। মা অনামিকা পাল গৃহবধূ। সংসারে আয়ের আর কোনো উৎস নেই। 3 বছর বয়স থেকে নাচে আগ্রহী ছিল পৌশালী। তখন দিদিমার একান্ত সহযোগিতা তার নাচের স্কুলে ভর্তি হয় সে। পড়াশোনার পাশাপাশি নাচেও মনোযোগী হয়। বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণ করে অনেক পুরস্কার পেয়েছে পৌশালী। সে এখন ডান্স ত্রিপুরা ডান্স সিজন 5 এর প্রতিযোগী। টাকার অভাবে এখন ভালো কোনো নাচের স্কুলে ভর্তি হতে পারেনি, নেই কোনো গৃহশিক্ষকও। পারিবারিক পিস্টান থাকা সত্ত্বেও পৌশালী চায় জাতীয় স্তরের নৃত্যশিল্পী হতে। একজন ডান্সার হতে চাই এবং সবাই যাতে আমাকে চিনে, এটাই আমার স্বপ্ন। আমি বড় হয় একজন বড় ডান্সার হতে চাই। সব থেকে বেশি নাচ শেখার জন্য আমার প্রথম উৎসাহিত দিয়েছিল আমার ঠাম্মা। তারপর আমার মা বাবা, আমার বাড়ির সবাই খুব আমাকে সাপোর্ট করেছে ডান্স ত্রিপুরা ডান্সে যাওয়ার জন্য। আপনি কি চান এখন? আমি চাই পৌশালী যেমন মানে নাচেতে মানুষের নতুন মানুষ। আমি এই 2 বছর বয়সে পৌশালীরে আমি নাচের স্কুলে ভর্তি করাইছি। আপনি প্রথম ভর্তি করেছেন? হ্যাঁ। মা অনামিকা পাল ডিডিটি POU 53010 নম্বরে পৌশালীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। পৌশালী যখন 3 বছর বয়স তখন থেকেই পৌশালীর আমরা নাচে ভর্তি করে। সে ঘরে গান শুনে সবসময় নিজে নিজে চেষ্টা করে নাচ করত। তারপর থেকে যখন স্কুলে ভর্তি করে তখন সেখান থেকে তার প্রথম নাচের মানে ক্লাস শুরু হয়। এখন আস্তে আস্তে ধীরে ধীরে মানে সামনের দিকে আরও এগিয়ে যেতে চায়। এখন ডান্স ত্রিপুরা ডান্স সিজন 5-এ সে ফাইনালিস্টে আছে। আর ওর স্বপ্ন যে ফাইনালিস্ট 12 জন থেকে একজন জয়ী হওয়ার জন্য ওর স্বপ্ন। আর ত্রিপুরাবাসী এবং ভারতবাসীর কাছে আমার একটি অনুরোধ, ওকে সবাই প্রচুর পরিমাণে ভোট করার জন্য যাতে ও জয়ী হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কদমতলা থেকে রানীবাড়ি যাওয়ার রাস্তাটি ভগ্নদশায় পরিণত, নেই সারাইয়ের উদ্যোগ। দ্রুত সারাইয়ের দাবি জানান এলাকাবাসীরা। একটি রাস্তার জন্য আমজনতা ভোগান্তির শিকার। কদমতলা থেকে রানীবাড়ি যাওয়ার রাস্তাটি কাজ হচ্ছে না বিগত কয়েক বছর ধরে। বাম আমল যাওয়ার পর রাম আমলে রাস্তার কাজ হবে ভেবেছিলেন মানুষ, কিন্তু নতুন সরকার 1 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কাজের দেখা নেই। বেশ কয়েকবার এলাকার মানুষ গাড়ি চালক রাস্তার সংস্কারের দাবিতে অবরোধ বন্ধ ডাকলেও কোনো কাজ হয়নি। এ রাস্তার উপর দিয়ে কালাঙ্গার পাড়, রাজনগর, তারাকপুর, রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সহ 2টি BSF ক্যাম্পের জওয়ানরা যাতায়াত করেন। আসামের সাথে তারকপুর কুকিতলের সীমান্ত সড়কটিও রয়েছে। প্রতিদিন প্রায় 50,000 মানুষ এই রাস্তার উপর চলাচল করে, এমনটাই জানালেন তারকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কদমতলা হইতে রানীবাড়ি গ্রাম পর্যন্ত যে পিডালটি রাস্তা, যেটা দীর্ঘদিন থেকে এই রাস্তাটা খারাপ। বাম আমল যখন ছিল তখন থেকে এই রাস্তাটা খারাপ। তো এই রাজ্যের মানুষ একটা বিরাট আশা নিয়ে 2018 বিধানসভা নির্বাচনে রাম দিয়া সরকার বানাইছে, যাতে মানুষের সুখ ও শান্তি হয়। এই জায়গায় দাঁড়িয়ে গত 1 বছর যাগতে এই রাস্তাটার কাজ কাম চলতেছে না। আমরা পঞ্চায়েত সমিতির মিটিংকে বারবার এখানে SDO সাহেব তাকে পিডালটির এই রাস্তাটা উত্থাপন করি। তারা শুধুমাত্র আমরা প্রসেসিংয়ের এই শব্দটাই শুনতেছে। এই এরিয়াতে একটা BSF ক্যাম্প, রানীবাড়ি একটা হাই স্কুল, তারপর একটা হাই স্কুল, তাছাড়া রানীবাড়ি একটা BSF ক্যাম্প আছে, পিয়াসরা চা বাগান আছে। এই এলাকাতে অত্যন্ত 50,000 লোকের জনবসতি এলাকা। বিভিন্ন বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েত আছে যারা বারবার এই রাস্তার ব্যাপারে হয়রানির শিকার হইতেছে। এখন একটা বিয়ার মৌসুম যাইতেছে, বিভিন্ন রাজ্যের বাইরে থেকে, বিশেষ করে আসাম থেকে মানুষ আমরা এই ত্রিপুরা রাজ্যের সাথে একটা সম্পর্ক গঠন করতেছে। তো এইখানে মানুষ ইয়া সারিয়া এই রাজ্যের যেমন সরকারের প্রতি একটা নম্রতাভাব এখানে মানুষ বিশেষ করে আশা করতেছে যে বাম আমলের এই দুর্দশা কাটিয়ে যাতে রাম আমলে মানুষ একটু সুখ শান্তি পায়। আমি এই বর্তমান রাজ্যের সরকারের কাছে অনুভব করতেছি, অনুরোধ জানাইতেছি যে এই রাজ্যের সরকার যাতে এই রাস্তার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে এবং এই কেন্দ্র থেকে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল টিঙ্কু রায় মহাশয়, উনি বর্তমানে TIDC চেয়ারম্যান, ওনার কাছে আমি তারপর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আবেদন করতেছি উনি যাতে PWD ডিপার্টমেন্টের সাথে কথা হইয়া এই যে PMGSY রাস্তাটার কাজ কি এর লাগে বন্ধ আছে এবং কির জন্য বাম আমল থেকে রাম আমল পর্যন্ত এটা শুধুমাত্র প্রসেসিং হইতেছে, এটা যাতে তাই একটু দেখে এবং অতি সত্য যাতে রাস্তার কাজ হয়।
রাস্তার খারাপ হওয়ার কারণে স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে আসতে অসুবিধা হয়। তারকপুর স্কুলের ছাত্রছাত্রীরা তাদের এই তিক্ত অভিজ্ঞতার কথা জানালো। স্কুলে আইতে আমরা দুলাবাড়ি লাগে খদমতলা যাইতে হইলে তা কি কইতাম বা দেখাইতে সব নষ্ট হইলে ছাত্র আইতা গাড়ি উড়ে আইলে দুলাবাড়ি সব ইয়ে হয়ে যায়, ছাত্র আইতে পারি না। বৃষ্টির দিন গাড়া হয়, ফেক হয়, আইতে পারি না ছাত্রকে। স্কুল ছাত্রের পাশাপাশি গাড়ির চালকরাও এই অসুবিধার সম্মুখীন। এক অটো চালকের বক্তব্য শুনুন। তারপর কদমতলা রোডটা খুব বেহাল অবস্থা। রানীবাড়ির থেকে তারপর অব্দি একটু ভালো আছে, তারপর থেকে কদমতলা খুব খারাপ রাস্তা। আজ দীর্ঘদিন থেকে আমরা অটো নিয়ে অটো ম্যাজিক সব গাড়িগুলো চলাচল করতে খুব অসুবিধা হয়। তাই আমরা কয়েকবার স্ট্রাইকও এই রাস্তার উপরে করেছি, কিন্তু আমরা কোনো আশা পাইনি। তাই আমরা মানে কয়েকদিন ধরে একটা সংগঠনের দ্বারা লিখিত দিয়েছি, তো সংগঠনের কর্তাকার্য যারা আছেন তারা বললেন কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে, কিন্তু কোনো কাজটা শুরু হয়নি। এই রাস্তার কাজ কেন হচ্ছে না তা জানতে কদমতলা PWD অফিসে গিয়ে জানা গেল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কাজটির বরাত পেয়েছিলেন শঙ্কর চৌধুরী নামের এক ব্যক্তি। ওনাকে বারবার কদমতলা PWD অফিস থেকে কাজ ধরার জন্য চিঠি প্রেরণ করা হয়। যেহেতু PMGY দপ্তরটি সম্পূর্ণ আলাদা, PWD দপ্তরের এখানে কোনো কিছু করার নেই। 4 ডিসেম্বর 2014 সালে রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিল। 5 বছরের সংস্কার বাবদ 88.79 লাখ টাকা সাইনবোর্ডে লেখা আছে, কিন্তু কাজ হলো না। কদমতলা PWD দপ্তরের LDC বক্তব্যে সাফ হয়ে গেল শঙ্কর চৌধুরী নামের ব্যক্তি যিনি এই কাজের বরাত পেয়েছেন, ওনার কারণে কাজ হচ্ছে না। যেহেতু আমাদের PWD আন্ডারে নয়, সেটা সাধারণ মানুষকে তো আমরা সবাই সাথে তো জড়িত না। কারণটা যারা PWDর সাথে জড়িত আছে তারা তাদের সবাইকে আমরা বলি, এবং PWD জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম্বারও আমরা দিই সরাসরি কন্ট্যাক্ট করার জন্য। এই রাস্তার কাজ হবে কবে? ধোঁয়াশায় মানুষ। বৃষ্টি মৌসুম শুরু হলে কাদায় চলাফেরা দায় হবে সাধারণ মানুষের। সরকারি নজরে বিষয়টি আসা জরুরি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 9 মার্চ বীরধন ত্রিপুরা নামে এক যুবকের রেলের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয়। তার পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান 36 শান্তিরবাজার MLA প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা। গত 9 মার্চ বিয়েবাড়ি থেকে ফেরার পথে বীরধন ত্রিপুরা নামে বছর 40-এর এক যুবকের রেলের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয়। তার পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাতে 36 শান্তিরবাজার MLA প্রমোদ রিয়াং, পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা এবং জেনারেল সেক্রেটারি শান্তিরবাজার মণ্ডলের মম্বু মক তাদের পরিবার ও এলাকার মানুষের সঙ্গে দেখা করতে ছুটে যান। জানা যায় বীরধন ত্রিপুরা মৃত্যুকালে তার 2 ছেলে 1 মেয়ে রেখে গেছেন। উনি পেশায় শ্রমিক ছিলেন, বিভিন্ন বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন বীরধন বাবু। গ্রামে বিভিন্ন সামাজিকতায় সামনের সারিতে ছিলেন, তাই ওনার মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত হয়ে রেল লাইন অবরোধ করেন। তাই কিছু লোকের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ কেস ফাইল করে বলে জানা গেছে। নির্বাচনী বিধি আগে শান্তিরবাজার মহকুমা শাসকের তরফ থেকে 5,000 টাকা বীরধন ত্রিপুরা স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। MLA প্রমোদ রিয়াং জানান, যথাসাধ্য সরকারের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে এবং এই ধরনের পরিবারের পাশে সকলের সাহায্য ও সহযোগিতা করতে হবে বলে আশা ব্যক্ত করেন। শান্তিরবাজার রেল স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেন এবং রেলের উচ্চ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন MLA প্রমোদ রিয়াং। জানান, বীরধন ত্রিপুরা পরিবারের পাশে সরকার এবং বিজেপি পার্টি ছিল এবং আছে, তাই যতটুকু সহযোগিতা সাহায্য করার প্রয়োজন করা হবে বলে জানান বিধায়ক প্রমোদ রিয়াং। বীরধন ত্রিপুরা নামে একজন ব্যক্তি রেলওয়েতে পরে কাটা গিয়েছিল। তো সেই খবর শোনার পরে আমাদের মাননীয় MLA প্রমোদ রিয়াং সহ আমাদের যারা কর্মকর্তা আছে, আমরা আজকে বিনোদন ত্রিপুরার বাড়িতে গিয়েছিলাম। একদম গরিব পরিবার, একটা ছেলে একটা মেয়ে আছে, দুইটা ছেলে একটা মেয়ে আছে, অন্তদয় পরিবার। এসে এত আমাদের মাননীয় বিধায়ক এত দুঃখী হয়েছেন, 5,000 টাকা দিয়েছিল। আমরা আজকে ব্লকের আধিকারিক সঙ্গে কথা বলে এই পরিবারটাকে কিভাবে সহযোগিতা করা যায় তার চেষ্টা করবে আমাদের বিধায়ক বলেছেন। কিছুক্ষণ পরেই আমরা সেখানে যাব। সেটা দেখতে গিয়ে আমরা শান্তিরবাজার রেলওয়ে স্টেশনে এসেছি। স্টেশন মাস্টার যিনি আছে ওনার সঙ্গে কথা বলেছি। ওনারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে তাদের তরফ থেকে তারা সহযোগিতা করবে। তারা যে মেসেজটা পাঠিয়েছে যে এই লোকটা মারা গেছে রেলওয়ের মাধ্যমে, সেই মেসেজ আমরা তার হার্ড কপি নেব, নিয়ে রেলওয়ে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক কথা বলবেন এবং কিভাবে সেই পরিবারটাকে সহযোগিতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।